সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও কিশোর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির। আমার বাম দিকে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাফওয়ান। দর্শক, শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 19 মে 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 10 ট্রাক অস্ত্র মামলায় তারেক রহমানের নাম আসা উদ্দেশ্যমূলক। বিএনপি। 2011 বাস ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই। 2012 মধ্যরাতে ইলিয়াসের বাসায় ডিবির হানা, নিরাপত্তা চাইলেন লুনা। 2013 মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে ছাত্রলীগের হামলা ভাঙচুর। 2014 গোপনে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে বাবুনগরী। 2015 নির্বাচনের পরিবেশ তৈরিতে সংলাপের আহ্বান বিএনপির। 2016 ইউনিয়ন পরিষদ নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন। 2017 খেলাপি ঋণ ব্যাংকিং খাতের জন্য হুমকি। 2018 আওয়ামী লীগ নির্বাচন নিয়ে দেশি বিদেশি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে। 2019 মুক্তিযোদ্ধার বয়স নির্ধারণের সংশোধিত পরিপত্র বেআইনি। 2021 যেটা দায়িত্ব ছিল সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় করেনি, অর্থমন্ত্রী। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো। শুরুতেই যাচ্ছি কিশোর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2013 সালের একটি খবর। মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে ছাত্রলীগের হামলা ও ভাঙচুর। যখন সরকারি প্রতিষ্ঠানেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বলেন বা কর্মী সমর্থকরা হামলা করে বা বিশৃঙ্খলা করে, ভাঙচুর চালায়, তখন সাধারণ মানুষ কোথায় নিরাপদ? শেখ হাসিনার শাসন কি তাহলে রাষ্ট্রীয়ভাবেই সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল কিনা? প্রসঙ্গত বলতে চাই যে এটা শুধু ছাত্রলীগের অপকর্ম না, এটা আওয়ামী লীগের ইতিহাস। ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় 1948 সালে। সেখান থেকে আমরা স্বাধীনতা পর্যন্ত বাদ দেই, ছাত্রলীগের এইটুকু আমি বাদ দেই। স্বাধীনতার পরে ছাত্রলীগের কি কাজ করেছে, একটা জনকল্যাণমুখী বা ছাত্র কল্যাণমুখী, শিক্ষা কল্যাণমুখী কোনো কাজে তাদের কোনো অংশগ্রহণ আছে কি না সেটা দেখেন। 1974 সালেই বলি, তখন এই অক্টোবর মাসে 7 মার্ডার হলো মহসিন হলে। সূর্য সেন হল থেকে 7 জনকে ধরে এনে মহসিন হলে হত্যা করলো। সেটা কারা করেছে? ছাত্রলীগ করেছে। গেল সেটা ইয়ে করা। আবার ওই শাসন বাদ দেই, আওয়ামী লীগের বর্তমান গেল 15-16 বছরের কথা বলি। সেখানে কয়েকটা উদাহরণ আমি দিই, উল্লেখযোগ্য উদাহরণ। 2010 সালে আবু বকর নামে একটা ছেলেকে হত্যা করেছিল সলিমুল্লাহ হলে। তাকে কারা মেরেছে? ওরাই নিজেরা, ছাত্রলীগের 2 পক্ষ মিলে ঝগড়াঝাটি করে আবু বকরকে মেরে ফেললো। আবু বকর ছিল আমাদের পটুয়াখালী ওর বাড়ি, ওকে মেরে ফেললো 2010 সালে। 2012 সালের কথা বলি। 2012 সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জুবায়েরকে হত্যা করলো। কারা করেছে? ছাত্রলীগ, ছাত্রলীগ, অর্থাৎ ওরা প্রতিপক্ষকে মেরে ফেললো। 2016 সালে কাকে মারলো? বিশ্বজিৎ নামে একটা ছেলে, দর্জি দোকান পুরান ঢাকায়, জগন্নাথ কলেজের ছাত্রলীগের ছেলেরা মারলো। কেন মারছে? সে তাকে মনে করেছে শিবিরের বা ছাত্র দলের বা বিএনপি জামাতের, এই মনে করে তাকে মেরে ফেললো, কোপাই মেরে ফেললো প্রকাশ্যে, দিয়ে পালোকে।
এবং সেটা আপনারা সাংবাদিকরা সবাই দেখেছেন, বাংলাদেশের সব নিউজ পোর্টালে এবং জাতীয় দৈনিকে, বাংলাদেশ টেলিভিশন সহ সব ইয়েতেই এটা হয়েছে, সচিত্র প্রতিবেদন ছিল যে তাকে কিভাবে হত্যা করেছে। তারপরে 2018 সালে বৈষম্য বিরোধী আন্দোলন প্রথম যেটা শুরু হয়, এটা শুরু হয় প্রথম 18 সালে, কিন্তু এটা শুরু প্রথম 2013-তে প্রথম, তারপর 2018-তে, তারপর আবার আসে 2024-এ। এবং তখনও প্রত্যেকটা আন্দোলনেই ছাত্রলীগ ছিল, এবং এর মাঝখানে একটি নিরাপদ সড়কের আন্দোলন। সেখানেও দেখেন কিভাবে ছাত্রলীগ হেলমেট পরে পুলিশের ছদ্মবেশে সাধারণ মানুষকে মেরেছে। এরা তো মেয়েদের উপরে নির্যাতন করেছে, এবং সেখানে তারা 115 জন ছাত্রকে আহত করলো, 15 জন সাংবাদিককে আহত করেছিল ওই 2018-তে নিরাপদ সড়ক আন্দোলনে। তারপরে গেল সেটা, দেখেন 2019 সালের কথা, মুরালিচাঁদ কলেজ সিলেটে, সেখানে কি করলো, একজন গৃহবধূ, ওরা বেড়াতে গেছে স্বামী সহ, দেখতে গেছে, সেখানে ছাত্রলীগ সংঘবদ্ধ বা গণধর্ষণ করলো ওই মহিলাকে। সবাই কারা ছিল? ছাত্রলীগ ছিল। গেল সেটা। আবার আপনারা আসেন 2022-এ যে সময় আবার ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন হয়, তখনও তারা ওই হেলমেট পরে পুলিশের ছদ্মবেশে, পুলিশের সাথে প্যারালাল, র্যাবের সাথে প্যারালাল তারা ছাত্রদেরকে পিটিয়েছে, মেরেছে, বিভিন্ন জায়গায় হাতুড়ি দিয়া রাজশাহী ইউনিভার্সিটিতে পিটিয়েছে। আবার 2024 সালে একই ঘটনা। এখানে ছাত্রদের প্রথম, এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে ছাত্রলীগ দস্তুর মতন সন্ত্রাসী কাজকর্ম করেছে, হত্যা করেছে, মেরেছে। বিশ্ববিদ্যালয় হলগুলাই করেছে, মেয়েদের হলগুলায় মেয়েদেরকে কি নির্যাতন করেছে, বন্ধ করে সন্ধ্যার পরে। এছাড়াও ছাত্রলীগের এমন কোনো ইয়ে নাই। ছাত্রলীগের ইতিহাস মানেই হলো স্বাধীনতার পরে কথা বলছি আমি, মানে আওয়ামী লীগ বরাবর তাদের ঢাল হিসেবে এদেরকে ব্যবহার করা হয়েছে, ঢাল হিসাবে এদেরকে এইসব অপকর্মে উৎসাহিত করেছে, বা তাদেরকে নিবৃত্ত করা হয় নাই কৌশলে, যাতে তারা ওখানে এনগেজ থাকে আর সরকার এখানে লুটপাট করতে পারে। এখানে দেখেন ছাত্র আন্দোলনে 1400-1500 ছাত্র মেরেছে, সাধারণ মানুষ মেরেছে, শিশু থেকে শুরু করে নারী পুরুষ কাউকে বাদ দেয় নাই। সেই মারার জন্য, হত্যা করার জন্য সহযোগী ছিল ছাত্রলীগ, এবং পুলিশের প্যারালাল তারা ছিল, র্যাবের প্যারালাল ছিল, রাষ্ট্রীয় বাহিনীর প্যারালাল ছিল তারা সময়। কিন্তু তাদেরকে সরকার কখনো নিবৃত্ত করে নাই, বরঞ্চ আওয়ামী লীগের মহাসচিব সে বলেছে এদেরকে দমন করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। এরপরে কিন্তু বেপরোয়া হয়ে গেছে, আরও বেশি বেপরোয়া হয়েছে, সবসময় তারা বেপরোয়া ছিল। এই তো হত্যাকাণ্ড তার কিছু না, আরও তো ধর্ষণের, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা মনে আছে আপনার, 2010 সালে জসিমউদ্দিন মানিক নামে সে 100 জনকে ধর্ষণ করে, তারপরে সেটার সেঞ্চুরি উৎসব করে হলে সবাইকে নিয়ে কেক কেটে, তারপরও তাকে কিছু করা হয় নাই। তাকে গোপনে প্রথমে তাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয়, যেটা শুনেছি, পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এরপরে বিদেশে পাঠিয়ে দিয়েছে। এই হলো আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগের, ছাত্রলীগের ইতিহাস মানেই খুন, ধর্ষণ, লুটপাট, হত্যা, চাঁদাবাজি, এগুলা। এর থেকে আপনার বের হওয়ার। হুমায়ুন কবির ভাই, আপনার কাছ থেকে আবারও শুনছি। সাফওয়ান ভাই, একই বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব। আপনি তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আপনি ছাত্রলীগকে পেয়েছেন, আসলে এই ক্যারেক্টারটা কি তাদের মধ্যে তৈরি করা হয়? এটা কি কোনো ট্রেনিং দেওয়া হয় তাদেরকে? আমার হল ছিল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। তো এই হলে আমরা যখন 5-6 সেশনে আমরা উঠি, যখন প্রথম টার্মে ফ্যাসিস্ট রেজিমের শুরু হয় আপনার 2008-এর ইলেকশনের পরে, ওর পরে কিন্তু আমরা আর হলে যেতে পারিনি। অর্থাৎ আমি একজন বৈধ স্টুডেন্ট, আমি ওই হলের একজন আবাসিক শিক্ষার্থী, আমার জন্য সিট আছে, অথচ আমি হল থেকে বেরিয়ে এসেছিলাম শুধুমাত্র আমার সার্টিফিকেটগুলো নিয়ে। তাও আমার এক রুমমেট ছিল, তাকে আমি বলেছিলাম যে আমার এরকম বেডের উপরে একটা ছোট ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে আমার সার্টিফিকেটগুলো আছে, তুমি একটু বের করে দিবে হল থেকে। আর আমার কম্পিউটার ছিল, আমার বই ছিল, কোনো কিছু নিয়েই কিন্তু আমরা হল থেকে বের হতে পারিনি। এবং আমরা যারা বিরোধী রাজনীতির সাথে জড়িত ছিলাম তখন, অর্থাৎ আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিলাম, ছাত্র সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীর এই অবস্থা হয়েছে। অর্থাৎ তারা কেউই এই শেখ হাসিনা রেজিম শুরুতে, এরপরে তাদের ইউনিভার্সিটি জীবনটি
সুন্দরভাবে তারা চালাতে পারেনি। এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি জানবেন যে কলা ভবনে পরীক্ষা হয়, অর্থাৎ সেন্ট্রাল পরীক্ষাগুলো কলা ভবনে হয়। এই কলা ভবনের গেটে গেটে ছাত্রলীগের ছেলেরা দাঁড়িয়ে থাকতো যে তাদের বিরোধী মতাদর্শের কোনো ছাত্র এসে পরীক্ষা দিচ্ছে কিনা। তারা মধুর ক্যান্টিনের আশেপাশে থাকতো, কলা ভবনের মেইন গেটে থাকতো। অর্থাৎ এক্সামটাও, ক্লাস তো রেগুলার করাই যায়নি, এক্সামটাও যেন সুন্দরভাবে না দিতে পারে বিরোধী মতাদর্শের ছাত্র, এইভাবে তারা ছাত্রদের উপর নির্যাতন করেছে এবং তাদের শিক্ষা জীবনে তাদের একাডেমিক ক্যারিয়ারটাকে বঞ্চিত। ক্যারেক্টারটাই এরকম, না তাদেরকে আসলে এই ক্যারেক্টার তৈরি করা হয়? তাদের এই ক্যারেক্টারটা তৈরি হয়েছে ওই রিজিমটাকে, যারা সরকারে রয়েছে তাদেরকে টিকিয়ে রাখার জন্য এরকম একটা শক্তি তারা মাঠ পর্যায়ে, ক্যাম্পাসগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে তারা তৈরি করেছে। ছাত্রলীগ তখন করতো বা ছাত্রলীগের নাম ধরে যারা সন্ত্রাসীপনা করতো, তারাও তো ছাত্র ছিল কোনো না কোনো প্রতিষ্ঠানে, তারা ছাত্র ছিল, কিন্তু তাদেরও তো ক্যারিয়ার, স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন, এগুলো তারা ওই যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা যেভাবে প্রেসক্রিপশন, আপনি যদি বিরোধী মতাদর্শের ছাত্র সংগঠনগুলো যদি ক্যাম্পাসে থাকে তাহলে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, কথা বলবে, মানুষের জন্য কাজ করতে যাইবে, এই জিনিসগুলো সরকারের জন্য ক্ষতিকর হবে। সুতরাং এটা সেন্ট্রালি তাদেরকে গাইড করা হতো যে যাতে ভিন্ন মতাদর্শের কোনো প্রতিবাদ ওখান থেকে না আসতে পারে। এই স্টুডেন্টদের ব্যক্তিগত স্বপ্ন, না, ক্যারিয়ার, এগুলো ধূলিসাৎ হয়ে এগুলো এটা কি তারা বুঝতে পারতো না? তাদেরকে এই হিতাহিত জ্ঞানটুকু তাদেরকে মানে কেড়ে নেওয়া হতো না। আসলে যেভাবে তাদেরকে সেন্ট্রাল লিডাররা যেভাবে প্রেসক্রিপশন দিত, তাদের অ্যাক্টিভিটিস, তাদের অ্যাক্টিভিটিস থেকে প্রমাণ হতো যে আসলে তারা নিজেদের এবং তাদের সহপাঠী যারা, সহকর্মী যারা, ছাত্র যারা রয়েছে, অন্য ভিন্ন মতাদর্শের বা ভিন্ন রাজনৈতিক দলের কর্মী যারা রয়েছে, যে তারা তো সবাই স্টুডেন্ট ওখানের, এই চিন্তা চেতনা তাদের মধ্যে ছিল, তাদেরকে হিপনোটাইজ করে ফেলা। হিপনোটাইজ করে ফেলা। জি, আরেকটি বিষয়ে সাফওয়ান আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা 2009 সালের একটি সংবাদে দেখছি 10 ট্রাক অস্ত্র মামলায় তারেক রহমানের নাম আসা উদ্দেশ্যমূলক, বিএনপি দাবি করেছিল। 10 ট্রাক মামলার সত্যতা উদ্ঘাটনের চেয়ে কি বিরোধী দলকে চুপ করানোই ছিল মূল লক্ষ্য? তাহলে কি রাষ্ট্রীয় তদন্ত বিচার প্রক্রিয়া ছিল নিছক? 2004 সালের, আজকে থেকে 20 বছর 21 বছর আগের ঘটনা। 2004 সালের চট্টগ্রামের সার কারখানার জেটিতে 10 ট্রাক অস্ত্র পাওয়া গেল। এই অস্ত্রটা পাওয়ার পরে দুটো মামলা হলো, একটা হলো আর্মস অ্যাক্টে একটা মামলা হলো, আরেকটা মামলা হলো চোরাচালান, অর্থাৎ এটা কোথায় যাচ্ছে কিভাবে। এই মামলাতে সর্বমোট 52 জন আসামি ছিল, যার মধ্যে 14 জনকে সর্বোচ্চ পানিশমেন্ট দেওয়া হয়েছে, ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। কিন্তু এই 52 জন আসামির মধ্যে জনাব তারেক রহমান কিন্তু ছিলেন না। কিন্তু আশ্চর্যজনকভাবে আপনি দেখবেন যে তৎকালীন সময়ে 2009 সালে যারা ক্ষমতায় ছিল, তৎকালীন সময় তারা জনাব তারেক রহমানের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন জায়গায়, অর্থাৎ তারেক রহমানকে এর সাথে জড়ানোর একটা অপচেষ্টা তারা করেছে। কেন করেছেন? এর কারণ হচ্ছে তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর, লুৎফুজ্জামান বাবর সাহেব তিনি ছিলেন, আসামি ছিলেন, কিন্তু জনাব তারেক রহমান ছিলেন না। কিন্তু জনাব তারেক রহমান তখন 2004 সালে তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এই যে জনাব তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং তার যে ইমার্জিং ক্যারিয়ার এবং তার ক্যারিশমেটিক লিডারশিপ, যে একটা নেতৃত্ব, এই নেতৃত্বটাকে কলুষিত করার জন্যই মূলত বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা ছড়ানো, যে তার নেতৃত্বকে কলুষিত করা, তার লিডারশিপকে প্রশ্নবিদ্ধ করা এবং একটা ট্রিক্স একটা অ্যাপ্লাই করা যে এর সাথে। অথচ আপনি দেখবেন যে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা তারা তদন্ত করেছেন এবং সেই তদন্তে তারা এটা বের হয়ে আসছে যে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যে উলফা, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, যে উলফা, এই উলফার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কাছেই এই অস্ত্রগুলো যাচ্ছিল। তাহলে এটা তো উলফা এবং ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, এটা তো দীর্ঘদিনের একটা বিষয়। এটা তো তাদের ইন্ডিয়ান স্বাধীনতার পরের থেকে শুরু করেই এটা চলে আসছে। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ভারতের বিভিন্ন জায়গায় আন্দোলন করছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে, তো তারাই এই অস্ত্রটা চোরাচালানের মাধ্যমে সেখানে নেওয়ার জন্য। এবং আপনি দেখবেন যে মামলা দুটো হওয়ার পরে যে ইনভেস্টিগেশন হয়েছে, আপনি জানবেন যে আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 154-এ মামলা হয় এবং 156-এ, অর্থাৎ সেকশন 156, সেখানে তদন্ত করবে। এখানে সিআইডি তদন্ত করেছে। 167, সেকশন 167-এ যে তদন্ত রিপোর্ট এসেছে, সেখানে 52 জন অভিযুক্তের নাম এসেছে, অথচ তার মধ্যে জনাব তারেক রহমান ছিলেন না। একটা তদন্ত হয়েছে, সিআইডি তদন্ত করেছে,
ইন্ডিয়ান যে গোয়েন্দা সংস্থা ছিল তাদের বক্তব্য হচ্ছে এটা আসামে যাচ্ছিল, অথচ তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারকে প্রশ্নবুদ্ধ করার জন্য, একটা কালিমা লেপন করার জন্য বিভিন্নভাবে জনাব তারেক রহমান এর নামকে নিয়ে আসার একটা কুপ্রচেষ্টা করা মানে হয়েছে। একই প্রক্রিয়া কি, মানে যে বিরোধী রাজনৈতিক দলের যে নেতাদের বিরুদ্ধে যে বিভিন্ন সময় বিভিন্ন মামলা আমরা দেখেছি, যে 500-600 পর্যন্ত মামলা, এই একই কারণে একই Exactly, উদ্দেশ্যে। একটা জিনিস হচ্ছে আপনি এই ফ্যাসিস্ট রিজিমের সময় আদালতকে যেভাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যেই মামলাগুলোতে বিএনপি নেতাকর্মী, জামাতের নেতাকর্মী বা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে সহজেই আগাম জামিন দেওয়া যায়, সহজেই জামিন দেওয়া যায়, একটা কাস্টডি পিরিয়ড থাকে, তো যে এই মামলাতে 2 মাস যদি কাস্টডি হয়, 3 মাস কাস্টডি হলে তাকে জামিন দেওয়া যায়। হাইকোর্ট ডিভিশন ক্যান ইনলার্জ দ্য অ্যাকিউজড পিটিশনার ইন বেইল, জামিন দিতে পারেন, কিন্তু সেই মামলাতে 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। কনসিডারেশন ইজ যে তারা বিরোধী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে, তাদেরকে এই মামলাতে জামিন দেওয়া যাবে না। মানে আরেকটা জিনিস, বিগত শেখ হাসিনা রেজিমের সময় যে কোনো একটি ঘটনায় একাধিক মামলা, একটা অফেন্স যখন হবে, আপনি যখন সেকশন 154 এ মানে ইনফরমেশন দিবেন, এফআইআর করবেন, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, তখন ওই ঘটনা তদন্তের জন্য একজন তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়, তিনি তদন্ত করবেন, পার্টিকুলার স্পেসিফিক ওই অফেন্সের সাথে যারা যারা জড়িত তাদের বিষয়ে তদন্ত করে তিনি রিপোর্ট দিবেন। তো এই জায়গাতে কি হয়েছে যে ওই সময়টা একটা ফরম্যাট তৈরি করা ছিল, অর্থাৎ শাহবাগে একটা মামলা হয়েছে, পল্টনেও একটা মামলা দিতে হবে, সেকশনগুলো একই রকম, আসামেও একই রকম। তাহলে আপনি দেখেন, একই ব্যক্তি, আমি যদি শাহবাগে একটা অফেন্স করে থাকি, আমি আবার পল্টনে একই সময় এই অফেন্সটা কিভাবে করলাম? সুতরাং এই ফরম্যাট বেসিসে বাংলা, শুধু ঢাকা শহর না, সারা দেশেই এজন্যই আসছে ওই বিষয়টা, যে একই ঘটনায় 2-3টা মামলায় তিনি আসামি হয়ে যাচ্ছেন। এটি আসলে আইনের কোন জায়গায় আসলে আপনি লঙ্ঘন? টোটাল ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সেরই লঙ্ঘন, টোটাল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমেরই লঙ্ঘন। যদি কোনো সরকার এটি লঙ্ঘন করে, তাহলে সেই সরকারকে কি বলবেন? অবশ্যই সেই সরকার এবং যে তদন্তকারী কর্মকর্তা যারা ছিলেন, যারা রিপোর্ট দিয়েছেন এবং একই মামলায়, একই ঘটনায় বিভিন্ন মামলা করে একজন ব্যক্তিকে বিভিন্ন মামলায় শোন অ্যারেস্ট করেছেন, দেখিয়েছেন, এর সাথে যারা জড়িত ছিলেন, আমি বলবো এটা জুডিশিয়াল অফেন্স। ইনভেস্টিগেটিং অফিসার যারা ছিলেন, তারা তো বলছেন সরকার তাদেরকে বাধ্য করেছে। না, আপনি ক্রিমিনাল লায়াবিলিটি ঘাড়ে নেওয়ার জন্য আপনাকে কেউ বাধ্য করতে পারে না, এটা পার্সোনাল লায়াবিলিটি। আমি যদি কোনো ক্রাইম করি, ইটস মাই পার্সোনাল লায়াবিলিটি। এখানে সরকার আমাকে বাধ্য করেছে বলে আমি ওই লায়াবিলিটির দায় থেকে এড়িয়ে যাব, কিন্তু এটি পার পেতে চাই। আপনার কাছ থেকে আবারও শুনবো। জি। হুমায়ুন কবির, আপনার কাছ থেকে এই বিষয়ে জানতে চাইছি, বিগত সরকারের, শেখ হাসিনা সরকারের সময় এইভাবে অ্যাডভোকেট সাফওয়ান যেভাবে বলছিলেন যে বিভিন্ন অপরাধ বাস্তবায়নের জন্য প্রশাসন বা বিচার বিভাগের অনেকে এখন বলা শুরু করেছেন বা বলবার চেষ্টা করছেন যে তাদেরকে বাধ্য করা হয়েছে, এটি আসলে আপনি কিভাবে? এটা আমার মনে হয় যে কিছুটা সত্য। যদি সত্যও হয়, তাহলে কি এই অপরাধ থেকে, এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল, তাদেরকে পার পাওয়ার কোনো সুযোগ আছে? এই যে পার পাওয়াটা হলো কি, এটা সরকারের সদিচ্ছা, আইন বিভাগের সদিচ্ছা। যেমন, আর একই মামলার জন্য যেটার কথা বললেন, আমি গুম হওয়ার পরে ওদের হাতে থেকে যখন আমি ছাড়া পাই, একটা মামলায় আমাকে গ্রেপ্তার দেখিয়ে আমাকে কোর্টে দিল, কোর্ট থেকে কেন্দ্রীয় কারাগারে গেল। 5 মাস পরে আমি বের হলাম জামিনে। বের হয়ে দেখি যে আমার নামে আরও 3টা ডিজিটাল মামলা, প্রথম একটা ডিজিটাল মামলা, আরও 3টা ডিজিটাল মামলা, এবং হ্যাঁ, সেই মামলাগুলো একই ধারা, সবগুলাই যেমন 29-এর 25-এর মানে সবগুলো ধারা এক, এবং কাহিনী সব এক, এবং আমার সাথে যারা সহ মামলা আছে, আসামি আছে, তারাও সিরিয়ালি ওই একইভাবে আছে। এবং উনি, হ্যাঁ, শুধু এটা থানাগুলো ভিন্ন। এই অ্যাডভোকেট সাফওয়ান সাহেব যেটা বললেন যে একই মামলা একই দেয়, আরও একটা উদাহরণ দেই, ব্যাকডেট দিয়ে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, একই দিনে 3টা থানায় আমাকে অগ্নিসংযোগের মামলা দিয়েছে। একটা যাত্রাবাড়ি থানা, একটা উত্তরা তুরাক থানা, আর একটা দারুস সালাম থানা। আমি এই থানার 3টা থানায় কখনো আমি যাইনি, থানা এলাকায়। আর আমার তো এটা স্বাভাবিক যে আমি আগুন দেব বা সরকারি কাজে বাধা দেব, সেইটা। এখন এখানে দেখা গেল যে একটা মামলায় 50 জন 60 জন আসামি, এবং আমি সিরিয়ালি সব জায়গায় ওই কোথাও 11 নম্বর, কোথাও 12 নম্বর, সবকটা থানায় এবং একই সময়ে। অর্থাৎ একটা ফরম্যাট করা ছিল, যেটা সাফওয়ান সাহেব বলেছেন, সেখানেই শুধু থানার নামটা চেঞ্জ করে দিয়েছে।
আসামি সব এক। এই এখন আমাকে ম্যাজিস্ট্রেট বললেন, জুলফিকার হায়াত সাহেব, আচ্ছা মুরব্বী আপনার কি সাথে জিন পরি আছে কিনা, এটুকু উনি কৌতূহল করে করে বলেছেন আর কি, tease করে। হ্যাঁ, এই তো বললেন যে আপনি একই সাথে 3টা থানায় দিলেন এবং ওনারা সাক্ষী দিচ্ছে যে আপনি আপনাকে দেখেছে সবাই, এই কিভাবে সম্ভব এটা? তো যাই হোক, আইওরা ইনভেস্টিগেশন, হ্যাঁ তারা উপস্থিত ইনভেস্টিগেশন অফিসাররা সাক্ষী দিচ্ছে তারা দিচ্ছে। দেখেছে। হ্যাঁ দেখেছে। তখন উনি বললেন, তো এই নির্বাচনের কিছুদিন আগের ঘটনা, মানে 2024 নির্বাচনের হয়তো 2-3-4 মাস আগের কথা। বলছে আমি মামলাটা, এই মামলায় রায় আমাকে যা দিতে হবে সেটা আপনাদের জন্য খুবই ভালো হবে না। আমার জন্য এই মামলাটা দিতে না হয়, আমি এটা আপনাকে 8 মাস পরে আমাকে ডেট দিলেন, যে এরপরে যদি এর মধ্যে কোনো চেঞ্জ হয় তো আপনি বেঁচে গেলেন, না হয় আপনাকে ভুগতে হবে। এই অর্থাৎ এই অবস্থা একজন ম্যাজিস্ট্রেট তার একেবারে এজলাসে স্বীকার করলেন যে এরকমের মামলা দেখি নাই। আমি আসলাম হাইকোর্টে জামিনের জন্য, আগাম জামিনের জন্য। আমার মামলার আইনজীবী ছিলেন এই যে মোহাম্মদ আলী স্যার, খুবই, সে অ্যাটর্নি জেনারেল ছিলেন, অত্যন্ত তো উনি আমার জন্য জামিনের জন্য 3টা কোর্টে পরপর গেছে, একটা কোর্ট করে খারিজ করে দেয় না, ফিরেই দিয়েছে যে না এখানে এটা সম্ভব না। এইভাবে 3 কোর্টে যাওয়ার পরে 4 নম্বর কোর্টে যেয়ে আমাকে জামিন দিয়েছে, তাও 3 সপ্তাহের আগাম জামিন। আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, 2019 সালের খবর, মুক্তিযোদ্ধার বয়স নির্ধারণের সংশোধিত পরিপত্র বেআইনি। একটি জাতীয় দৈনিকের খবর ছিল, বয়স নির্ধারণে জালিয়াতির মাধ্যমে হাসিনা প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দলীয় নেতাকর্মীদের ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে। আমরা বহু খবর দেখেছি। বর্তমান সরকার এই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিবে বলে আপনি মনে করেন, বা কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? এই যে মুক্তিযোদ্ধার বয়স নিয়ে আমি নিজে ভুক্তভোগী। 1971 সনে আমি 14 বছর 8 মাস বয়স আমার, আমি ক্লাস 9-এ পড়ি। তখন আমার গোটা পরিবারই মুক্তিযোদ্ধার, এবং সেখানে অনেক আলহামদুলিল্লাহ যারা বীর বিক্রম খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা আছেন। এই ক্যাপ্টেন মেহেদি আলী ইমাম 9 নম্বর সেক্টর সাব সেক্টর হেডকোয়ার্টারের উনি ছিলেন, কমান্ডার ছিলেন, সাব সেক্টর হেডকোয়ার্টার কমান্ডার ছিলেন উনি। আমাদের মুক্তিযুদ্ধ পরিচয় নিয়ে কোনো রকমের দ্বিধা বা কোনো ছিল না। আমার জামুকায়, তারপর লাল বইয়ে আমার নাম আছে। 9 সালে এটা বাতিল করে দিলেন। বাতিল করে দিয়ে আমার কেন, আমি একা না, এরকমের 300 জনকে যাদের বয়স 14 বছরের নিচে ছিল, এদেরকে বাদ দিল। বাদ দিয়ে পরবর্তীতে সেটা করলো 12 বছর হইলেও হবে, কিন্তু দেখা গেছে 1 বছর বা জন্ম হয় না তখন তারা মুক্তিযোদ্ধা, কিন্তু আমাদেরকে দেয় নাই। আমাদের যারা, আমরা হাইকোর্টে এটা রিটও করেছিলাম, হ্যাঁ শুধুমাত্র ভিন্ন মতের কারণে আমাদেরকে সেই ফিরাই দেয় নাই। এখন এই সরকার এসে প্রথমে এটা ডিক্লেয়ার দিল যে যারা ভুয়া মুক্তিযোদ্ধা তারা যদি স্বেচ্ছায় করে তাহলে তাদেরকে আর পেনাল্টি করা হবে না, খরচাপাতি তাদেরকে আর কোনো করা হবে না। এই কয়েকজন করেছেন, আর কারা করবে? খোদ মুক্তিযোদ্ধা মন্ত্রী যে ছিল ওখানে, সেই ভুয়া মুক্তিযোদ্ধা, উনি নিজে ভুয়া মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদের মন্ত্রণালয়ের সচিব ভুয়া মুক্তিযোদ্ধা। এরপরে সবচেয়ে বড় কথা যে 4 থেকে 5 জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা, এবং তাদেরই তো কলিগরা এখনও আছে। তারা তো কেউ হয়তো কেউ রিটায়ার করেছে, বা তার সাথে যে কাজ করেছে তারা তো ওখানেই আছে। কাজে কিভাবে এদের বিচার হবে? কিছুই হবে না, বিচার হবে। অ্যাডভোকেট সাফওয়ান, এই ভুয়া মুক্তিযোদ্ধা যারা, তাদের বিরুদ্ধে আসলে কোন ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? এবং আমাদের আজকের আলোচনায় হুমায়ুন কবির ভাই, তিনি একজন কিশোর মুক্তিযোদ্ধা, তিনি তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এক্ষেত্রে আসলে সরকারের কেমন পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? না, এই যারা ভুয়া মুক্তিযোদ্ধা এবং ভুয়া মুক্তিযোদ্ধার মাধ্যমে যে সুবিধাগুলো নিয়েছে, আপনাকে ইন ডিটেল চিন্তা করতে হবে। কেন? কারণ হচ্ছে মুক্তিযুদ্ধকে কিন্তু আসলে কোনোভাবেই কলুষিত হতে দেওয়া যাবে না। আপনি দেখেন যে সরকার এসে একটা প্রজ্ঞাপন দিলেন যে 12 বছর 6 মাস, যে 12 বছর 6 মাস যাদের বয়স ছিল তারা মুক্তিযোদ্ধা হবেন। তখন একটা বিশেষ শ্রেণী যারা অ্যাপ্লিকেশন করে রেখেছিল, সরকারের খুব কাছের যারা ছিল, মূলত তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট তাদের নাম পাশ করানোর জন্যই এই পলিসিটা নেওয়া হলো। সেকেন্ড, আপনি যেটা বলেছেন যে মুক্তিযোদ্ধা হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধা যারা, কারণ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এটা বাংলাদেশ যতদিন থাকবে ততদিনই তারা একটি সম্মানের জায়গায় থাকবে। মুক্তিযুদ্ধ এবং যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, এটা আমাদের জাতিগত, এটা আমাদেরকে ধারণ করতেই হবে। তা আপনি দেখবেন যে শুধু ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে তিনি যে ভাতা নিয়েছেন বা সুযোগ সুবিধা, সেটা না। সরকারি চাকরির ক্ষেত্রে যে কোটা আন্দোলন যেটা হলো,
যে সরকারি চাকরির ক্ষেত্রে এই ভুয়া মুক্তিযোদ্ধারা যে সুযোগ সুবিধা, তাদের সন্তানরা, নাতি নাতনিরা যে সুযোগ সুবিধা নিয়েছে, তা আপনি ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে আইডেন্টিফাই করার সাথে সাথে এই ভুয়া মুক্তিযোদ্ধার সাথে জড়িত যারা, তাদের সন্তান, নাতি নাতনি যারা চাকরিতে অ্যাডভান্টেজ নিয়েছে, আপনার তাদের ব্যাপারেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এবং যারা বঞ্চিত আছে, এবং এক্ষেত্রে যেটা করতে হবে যে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, তাদের সন্তান যারা রয়েছেন, তাদেরকে প্রয়োজনে এজ রিল্যাক্সেশন, আমরা হাইকোর্টে এরকম মামলা করি যে আমাদের সরকারি চাকরিতে বয়সের সীমা যেমন 30 বছর, 32 বছর, তো একটা মামলা করতে করতে দেখা যায় 4-5 বছর চলে যায়, তখন তার বয়স হয়ে যায় 37-38 বছর। তো হাইকোর্ট ডিভিশন যেটা করে যে এজ রিল্যাক্সেশন করে দেয়, যে না, তাদের এন্ট্রান্স এজটা পার হয়ে গেছে, কিন্তু তবুও যেহেতু তিনি প্রাপ্য, তিনি হাইকোর্টে এসছেন, সুতরাং তাকে এই বিষয়টা দিতে হবে, তার বয়সের যে বাধা এটা থাকবে না। আমি মনে করি যে বয়সের বাধাটাকে উঠিয়ে নিয়ে প্রকৃত যারা মুক্তিযোদ্ধা, যার ন্যূনতম ভূমিকা আছে, তার ন্যূনতম ভূমিকা আছে, মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, তাদেরকে সম্মানিত করা উচিত এবং সেই জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া। জাতিগতভাবে আমরা দায়মুক্ত হব। আরেকটি বিষয় অ্যাডভোকেট সাফওয়ান আপনার কাছ থেকে জানতে চাই, 2018 সালের একটি খবর ছোট করে এর মাধ্যমে আমরা শেষ করব। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে দেশি বিদেশি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে। যদি একটি দল নিজস্ব মাস্টার প্ল্যান আর বিদেশি সহায়তায় নির্বাচন সাজায়, তবে সেটি কি গণতন্ত্র না চূড়ান্ত ভোট ষড়যন্ত্র? আওয়ামী লীগের যে 3টা ইলেকশন, এটা তো গণতন্ত্র হত্যা। আপনি দেখবেন আর্টিকেল 7-এ বলা হয়েছে অল পাওয়ার ইন দ্য রিপাবলিক বিলং টু দ্য পিপল, অর্থাৎ রাষ্ট্রের যত ক্ষমতা আছে এই ক্ষমতাটা মূলত জনগণের ক্ষমতা। আর জনগণ এই ক্ষমতাটাকে কিভাবে এক্সারসাইজ করে? জনগণ এই ক্ষমতাটাকে এক্সারসাইজ করে ভোটের মাধ্যমে, অর্থাৎ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করার মাধ্যমে, তারা তাদের প্রতিনিধিদেরকে সংসদে পাঠানোর মাধ্যমে মূলত জনগণ ক্ষমতাটাকে তাদের প্রতিনিধির কাছে দেয়। 2018 সালের 30শে ডিসেম্বর এবং 2014 ইলেকশন বলেন, 18 বলেন, 24-এর ইলেকশন বলেন, এই 3টে ইলেকশনে কখনোই জনগণ তাদের ক্ষমতাটি ওই তথাকথিত যারা পার্লামেন্ট মেম্বার ছিলেন তাদেরকে দেয়নি। তারা তো নির্বাচন বা নির্বাচন ব্যবস্থার সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এই অপরাধে তাদেরকে আসলে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি আছে। আওয়ামী লীগ যেহেতু এই ক্ষমতার অপব্যবহার এবং অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতাকে দখল করেছে, সুতরাং আওয়ামী লীগ একটি দল যেহেতু আছে, নিবন্ধিত একটি দল, এই দলটিকে আপনি নির্দিষ্ট একটি সময়ের জন্য পেনাল্টি হিসেবে আপনি ডিসকোয়ালিফাইড, অর্থাৎ ডিসকোয়ালিফাইড টু পার্টিসিপেট ইন ইলেকশন, আপনি এটা করতে পারেন। ডিসকোয়ালিফাইড ফর পলিটিক্স, হ্যাঁ, ডিসকোয়ালিফিকেশন আপনি যদি ডিসকোয়ালিফাইড করেন, কারণ তারা সাংবিধানিক যে ক্ষমতা, আপনি আর্টিকেল 7টা কিন্তু আমাদের সংবিধানের মূল ভিত্তি, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতার মালিক হচ্ছেন জনগণ। এই জনগণ থেকে ক্ষমতাটা তারা কেড়ে নিয়েছেন এবং তাদের দেশীয় যে মাস্টার প্ল্যান সেটা ছিল আমৃত্যু ক্ষমতায় তারা থাকবেন। এটা ছিল একটা দেশীয় মাস্টার প্ল্যান, অর্থাৎ ফ্যাসিস্ট রিজিমের সরকার প্রধান যতদিন বেঁচে থাকবেন ততদিন ক্ষমতায় তিনি থাকবেন। সুতরাং জনগণের প্রতি কোনো কেয়ার কিন্তু তাদের ছিল না। জনগণ রাষ্ট্রের মালিক, যে সাংবিধানিক অর্থাৎ সাংবিধানিক ম্যান্ডেট যেটা, প্রাইম ম্যান্ডেট যেটা, সেটারই ভায়োলেশন তারা করেছেন। আর বিদেশি মাস্টার প্ল্যান আপনি যেটা বলছেন সেটা হচ্ছে একটি করদ রাষ্ট্র, অর্থাৎ একটি নতজানু রাষ্ট্র, পার্শ্ববর্তী দেশের ভারতের আজ্ঞাবহ একটি রাষ্ট্র এটা ছিল। অর্থাৎ শেখ হাসিনা বা ফ্যাসিস্ট রিজিম যতদিন থাকবে ততদিন এই দেশটা ওই পার্শ্ববর্তী রাষ্ট্রের আজ্ঞাবহ হয়ে থাকবে এবং তাদের সব ধরনের পরিকল্পনা তারা এখানে খুব সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবেন। জি, হুমায়ুন কবির ভাই, আমরা শেষ করব এই একই বিষয় দিয়ে, যে অ্যাডভোকেট সাফওয়ান বললেন যে আওয়ামী লীগ যেহেতু 3টি নির্বাচনকে স্ক্যাম করেছে, কলঙ্কিত করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, সেই জায়গায় আওয়ামী লীগকে উচ্চ আদালত যদি চায় সুমুটো একটা সিদ্ধান্ত দিতে পারে, সুযোগটি রয়েছে। আপনি কি মনে করেন? ছোট্ট করে এর মাধ্যমে আমরা শেষ করি। 3টা নির্বাচন করছে, ভুয়া নির্বাচন। এটা ছিল ওদের একটা মন গড়া সরকার বা ওদের গায়ের জোরের সরকার, বন্দুকের জোরে সরকার। কাজেই ওদেরকে মিনিমাম 3টা ইলেকশন থেকে বাদ দিতে হবে পরবর্তী। আর ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ করলে ওদের অপকর্ম কি নিষিদ্ধ হয়েছে? নিষিদ্ধ করে না। এখনো যত অপকর্ম হচ্ছে তার পিছনে আছে ছাত্রলীগ। কাজেই এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। ধন্যবাদ হুমায়ুন কবির, ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ সাফওয়ান। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে।
প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।